দেখছেন নিউজ ইন্ডিয়া। আমি আপনাদের সাথে জেসমিন। আজকে আমরা কথা বলবো আজকের প্রধান নিউজপেপারগুলিতে যে প্রধান সংবাদগুলি আছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে বসে আছেন আমাদের সাংবাদিক ভূপাল চক্রবর্তী। আর আজকে আমরা আমাদের সংবাদ সমীক্ষা এখন শুরু করছি। প্রথমেই আমরা দেখব আজকে দৈনিক সংবাদে প্রথম পেজে কি লেখা আছে। প্রথম পেজে ফার্স্ট হেডলাইন আছে, ঝড়ের দাপটে বেসামাল বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন। এই ব্যাপারে আমাদের সাংবাদিক কি ভাবেন, এই ব্যাপারে আমরা কথা বলবো। ঝড়ের দাপটে বেসামাল বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন। নিঃসন্দেহে এই খবরটা আজকের সবকটি প্রভাতী দৈনিকে হেডিং এ স্থান পেয়েছে এবং স্থান পাওয়ার মতো বিষয়। আমার মনে হয় দীর্ঘদিন বাদে 129.5 কিলোমিটার বেগে যে ঝড় বয়ে গেছে ত্রিপুরার বুক দিয়ে, বিশেষ করে রাজধানী আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে তাণ্ডব এই 2 মিনিটের ঝড় রটিয়েছে, এটা নিঃসন্দেহে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষের বাড়িঘর ভেঙে পড়েছে, গাছপালা ভেঙে পড়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। স্বাভাবিক জনজীবনে এর প্রভাব প্রচুর ছিল, যার পরিপ্রেক্ষিতে এটা প্রত্যেকটা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় হেডিং এ স্থান পাবে। এটা খুবই স্বাভাবিক এবং এখানে উল্লেখযোগ্য বিষয়, বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। বর্তমান মহামারী পরিস্থিতিতে জরুরি পরিষেবাও হয়তো কিছু কিছু জায়গায় বিঘ্নিত হয়েছে। সেই জায়গায় তড়িঘড়ি জরুরি পরিষেবাগুলোকে স্বাভাবিক করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তৎক্ষণাৎ গতকাল সকালে আমরা যতটা জানি যে মুখ্যমন্ত্রী ত্রিস্তর পঞ্চায়েতের যারা পদাধিকারী ছিলেন এবং রয়েছেন এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত, ভিলেজ কমিটি পর্যন্ত যে সচিব পর্যায়ের কর্মচারীরা রয়েছেন, তাদের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন এবং প্রায় 12 থেকে 15 মিনিটের মতো এই টেলিকনফারেন্সে তিনি বিভিন্ন নির্দেশিকা দিয়েছেন। মূলত করোনা নিয়েই টেলিকনফারেন্স ছিল, কিন্তু তখন তিনি এই ঝড় বৃষ্টির কথা উল্লেখ বলেছেন যাতে এসডিআরএফ থেকে দ্রুত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, যারা এই ঝড়ের দাপটে বিপদের মধ্যে পড়েছেন, তাদের যাতে দ্রুত সরকারি সাহায্য এসডিআরএফ থেকে যে ফান্ড রয়েছে সেখান থেকে তাদের দেওয়া হয় এবং 3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। মানে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা, অর্থাৎ আজকে সহ 2 দিন চলে যাবে, আগামীকালকের মধ্যে এই ঝড়ের ফলে যেরকম ক্ষতি হয়েছে সেগুলোকে শেষ করার জন্য, ক্ষতিপূরণের জন্য বা মানুষকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনায় যাবতীয় উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তৎক্ষণাৎ। এবং যার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্তরেই কাজ শুরু হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কোনো ধরনের বিপর্যয় এত সহজে মোকাবেলা করা সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব মানুষের জীবন বাঁচিয়ে মানুষের জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়ার জন্য যা যা করা দরকার সেটাই করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আরেকটা খবর আছে দৈনিক সংবাদে, যেটা হচ্ছে গ্রামে হবে কোয়ারেন্টাইন, 23 পজিটিভের মধ্যে 21 জনই গোমতীর উদ্বেগ। এই ব্যাপারে কি বলবেন? দৈনিক সংবাদেই আজকে ফ্রন্ট পেজে আপনার দেখলাম যে গ্রামে কোয়ারেন্টাইন হবে এবং গোমতী জেলায় 23 জনের মধ্যে 21 জনই গোমতী জেলার, এ নিয়ে উদ্বেগ। এখানে 2টা বিষয়। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রামে কোয়ারেন্টাইন হবে, এটা গতকাল মুখ্যমন্ত্রী যে টেলিকনফারেন্সের কথা এর আগে নিউজের সময় বলছিলাম, সেই টেলিকনফারেন্সে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি প্রত্যেক গ্রাম এবং ভিলেজ কাউন্সিলের যে সচিব রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন একটা কমন জায়গায় নির্দিষ্ট নিয়ম নীতি ইত্যাদি মেনে কোয়ারেন্টাইন তৈরি করার জন্য, কোয়ারেন্টাইন ব্যবস্থা এবং ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন সেটার কথা বলা হয়েছে সেখানে। গ্রাম স্তর আমরা সবাই জানি, আগেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্তর ভাগ করে, রাজ্য স্তর, জেলা স্তর, গ্রাম স্তর এরকম ভাগ করে এই কোভিড-19 মোকাবেলার জন্য কিছু কমিটি গঠন করে দেওয়া হয়েছে। গ্রাম স্তরের যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এই কোভিড-19 মোকাবেলা নিয়ন্ত্রণে আনার জন্য যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন প্রত্যেকটি গ্রামের একটা কমন এলাকায় মানে গড়ে তোলার জন্য। সেই খবরটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে,
হ্যাঁ, গোমতী জেলায় 21 জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। একই সঙ্গে নিঃসন্দেহে এটা উদ্বেগের। ইনফ্যাক্ট একজনও যদি আমাদের ত্রিপুরায় কোভিড-19 পাওয়া যেদিন গেছে সেদিন যেমন উদ্বেগ ছিল, এখন যতটা বাড়ছে উদ্বেগ ততটা বাড়বেই, স্বাভাবিক। প্রত্যেকে আমরা উদ্বিগ্ন যে কোভিড-19 সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে রাজ্যে। এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ন্ত্রণে আমরা কতটা সক্রিয়ভাবে ভূমিকা পালন করছি, সরকারের পক্ষ থেকে সরকার কি করছে, এবং আমরা যারা দায়িত্ববান বা রেসপন্সিবল সিটিজেন যাকে বলা হয়, আমরা যতটা যারা রয়েছি, আমরা আদৌ আমাদের দায়িত্ব পালন করছি কিনা। আমরা হোম কোয়ারেন্টাইনের যে কথা বলছে, দেখো 40,000 মানুষ বাইরে থেকে আসবে। এই 40,000 মানুষকে প্রায় এর বেশি হতে পারে, এতগুলো মানুষকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা সরকারের পক্ষে আজকের দিনে সম্ভব নয়। এত তড়িঘড়ি এত মানুষকে রাখার 14 দিন মানে রাখা, থাকা, খাওয়া সবকিছু ব্যবস্থা করা নেক্সট টু ইম্পসিবল। এই জায়গায় বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, এবং কোথাও কোথাও আইন করা হয়েছে যে এখন আমরা জানি এপিডেমিক ডিজিজ অ্যাক্ট লাগু রয়েছে, সেখানে বলা রয়েছে এটা যদি কেউ উল্লঙ্ঘন করে তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আইনত। তো সেই জায়গায় যে হোম কোয়ারেন্টাইন, আমাদের বিশ্বাস বা আমরা চাই যে প্রত্যেকে নিজের বাড়িতে থেকেই হোম কোয়ারেন্টাইনটা পালন করবেন। এবং একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই আমাদের ত্রিপুরাতে তুমি লক্ষ্য করবে যত রোগী বেড়েছে সব বাইরে থেকে বেশিরভাগ আসা, একদম বেশিরভাগ রোগী বাইরে থেকে এসেছেন, এবং তাদেরকে আমরা কেরিয়ার বললে ভুল হবে না, তারা এই কোভিড-19 কেরিয়ার। আমরা চাই না তাদের সঙ্গে কেউ কোনোদিন কোথাও দুর্ব্যবহার করবেন, এটা চাই না। কিন্তু তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, যারা আমাদের বলতে সবার, সরকারের রিকোয়েস্ট, সবার রিকোয়েস্ট যে আপনারা যারা বাইরে থেকে এসছেন দয়া করে 14 দিন অন্তত হোম কোয়ারেন্টাইনে থাকবেন, দায়িত্ব সহকারে নিজের মানে রোগমুক্ত হওয়ার চেষ্টা করবেন, এবং অন্যের মধ্যে যাতে সংক্রমিত না হয় এই কোভিড-19 সে বিষয়ে আপনাকে দায়িত্ব নিতে হবে যারা বাইরে থেকে এসছেন। এবং এই বিষয়টা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং উদ্বেগের বলা যেতে পারে। হ্যাঁ, সঠিক বলেছেন দাদা। আমরা যদি দায়বদ্ধতা নিয়ে আমরা যদি হোম কোয়ারেন্টাইন ভালো করে পালন করি এবং আমাদের গভর্নমেন্টের বলা যে নির্দেশগুলো, সেই গাইডলাইনগুলো আমরা যে রেসপন্সিবলভাবে আমরা যদি ফলো করি, তাহলেই আমরা এই কোভিড-19 মহামারী থেকে আমরা সরতে পারবো, বাঁচতে পারবো। আমাদের নেক্সট হেডলাইন হচ্ছে সিবিএসই বোর্ডের অধীনে যাচ্ছে রাজ্যের 20টি স্কুল। এই ব্যাপারে কি বলবেন দাদা? রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা জানি যে শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রশ্নে সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগের কথা বলা হয়েছে। এ নিয়ে আলোচনা যেমন রয়েছে, সমালোচনাও রয়েছে। কেউ বলছেন খুব বাড়তি চাপিয়ে দেওয়া হচ্ছে টিচার, স্টুডেন্ট বা প্যারেন্টসদের উপর, আবার কেউ বলছেন যে না, সঠিক দিশায়, এবং সরকারের কর্মসূচি রয়েছে নতুন দিশা, সঠিক দিশায় ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, প্রণব মুখার্জি যখন দেশের রাষ্ট্রপতি ছিলেন, তিনি একবার একটা কনভোকেশনে ত্রিপুরা ইউনিভার্সিটিতে এসেছিলেন, মনে আছে বলতে। তখন তার ভাষণে যেটা উল্লেখযোগ্য বিষয় ছিল সেটা হচ্ছে ত্রিপুরার হায়ার এডুকেশনের গুণগত মান খুবই তলানিত, এবং এটা প্রণব মুখার্জি তো মানে বলছেন, রাষ্ট্রপতি তখনকার। ত্রিপুরার হায়ার এডুকেশন নিয়ে তিনি চিন্তা ব্যক্ত করেছিলেন। এখন নিঃসন্দেহে ত্রিপুরার এই এডুকেশন সিস্টেম, আমরা আরো ব্যাখ্যা যদি করি, এই ত্রিপুরাতে কোয়ালিটি এডুকেশনের প্রশ্নে ছাত্রছাত্রীদের বাইরে যেতে হয়, কম্পিটিটিভ এক্সামের প্রশ্নে বাইরে যেতে হয়। ত্রিপুরাতে সেই অর্থে পরিকাঠামো ছিল না, বা পরিকাঠামো থাকলেও মানে এই সার্ভিসটা এডুকেশনের এটা ভালো ছিল না। যার পরিপ্রেক্ষিতে এখন নতুন সরকার আসার পর তারা চাইছে গোড়া থেকেই এই গোটা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, এখন বিস্তারিত সেদিকে নাই গেলাম। এখন যে খবরটা, সিবিএসই বোর্ডের অধীন যাচ্ছে রাজ্যের 20টি স্কুল, নিঃসন্দেহে এই খবরটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য একটা গুরুত্বপূর্ণ খবর। 20টি স্কুল, এর মধ্যে শহরের আগরতলা শহরের সম্ভবত 4টি রয়েছে, এছাড়াও এরকম বিভিন্ন জেলা ভিত্তিক এরকম স্কুল রয়েছে, উদয়পুরে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তো এরকম 20টা স্কুলকে সিবিএসই রেজিস্টার্ড করেছে, এবং সিবিএসই সেখানে আমরা খবরে দেখতে পাই যে রাজ্য সরকারের 20টি ইংরেজি মাধ্যম স্কুল সিবিএসই বোর্ডের অধীনে চলে গিয়েছে। এবং এটা অভিভাবকদের একটা স্বপ্ন থাকে যে আমার ছেলে কোন বোর্ডে পড়বে, ডিবিএসই, সিবিএসই আর আইসিএসই।
সিবিএসইর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে কেন্দ্রীয় যে এই বোর্ড। তো সিবিএসইর অধীন 20টি ইংরেজি মাধ্যম স্কুলের যাওয়া মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলতে পারি, এবং এটা ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাতে একটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে হয়। এবং আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই প্রসঙ্গে, আমি একটু খবরটা পড়ে বলছি। রতনলাল নাথ গতকাল সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী। যে স্কুলগুলি যাচ্ছে, স্কুলগুলি হচ্ছে শিশুবিহার, পশ্চিম ত্রিপুরা জেলার শিশুবিহার উমাকান্ত হেনরি ডিরোজিও, ডক্টর বি আর আম্বেদকর, খম্পুই একাডেমি, সুকান্ত একাডেমি, সিপাহীজলা জেলার বিশালগড় ইংলিশ মিডিয়াম ও সোনামুড়া ইংলিশ মিডিয়াম, দক্ষিণ জেলার বেলোনিয়া ইংলিশ মিডিয়াম ও সাবরুম ইংলিশ মিডিয়াম, গোমতী জেলার উদয়পুর ইংলিশ মিডিয়াম ও অমরপুর ইংলিশ মিডিয়াম, খোয়াই জেলার তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম ও খোয়াই ইংলিশ মিডিয়াম, ধলাই জেলায় কমলপুর ইংলিশ মিডিয়াম ও ছৈলেংটা ইংলিশ মিডিয়াম, ঊনকোটি জেলায় নেতাজি বিদ্যাপীঠ ও দারচুই খ্রিস্টান ইংলিশ মিডিয়াম, উত্তর জেলায় গোল্ডেন ভ্যালি ও কাঞ্চনপুর ইংলিশ মিডিয়াম। চলতি শিক্ষাবর্ষ থেকেই স্কুলগুলি ত্রিপুরা বোর্ড থেকে সিবিএসই বোর্ডের অধীন চলে যাবে, এবং এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক। এর আগেই এনসিইআরটির সিলেবাস চালু করা হয়েছে ত্রিপুরাতে, আপনারা সবাই জানেন। পাশাপাশি এবার এটা 20টা ইংলিশ মিডিয়ামের যাওয়া, সরকারি ব্যবস্থাপনায় স্কুলগুলি, কারণ বেসরকারি স্কুলে প্রচুর টাকা দিতে হয়, সবার পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না সিবিএসই এই পাঠ্যক্রম করা। এখন সরকারি স্কুলগুলি যাবে, নিঃসন্দেহে এটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, এবং সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা বেসরকারি স্কুলে পড়াতে পারেন না, তাদের জন্য একটা মানে ভালো রকমের ইতিবাচক একটা সিদ্ধান্ত এটা বলতে পারি। এখন আমরা চলে যাচ্ছি সান্দন পত্রিকার ফার্স্ট হেডলাইনে। আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রী দুর্গাপূজার উৎসব হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, তোলাবাজি নিয়ে সবসময় কঠোর হয়ে বলে আসছেন যে যারা তোলাবাজি করছে তাদেরকে বন্ধ করতে, রুখতে। তো এই ব্যাপারে একটা আমাদের প্রথম হেডলাইন আছে, খবরের জের, জিরানিয়া রেল ইয়ার্ডে মাফিয়া রাজ অবসানে কঠোর মুখ্যমন্ত্রী। আরেকটা হেডলাইন্স আছে, ত্রিপুরার যাত্রীদের যেতে বাধা নেই, কলকাতা থেকে সান্দনকে জানালেন শুভেন্দু। এই দুটো হেডলাইন্সের ব্যাপারে দাদা আপনি কি ভাবেন, আপনার বিচার বলুন। একেবারেই দুটো গুরুত্বপূর্ণ খবর। খবরের যে জিরানিয়া রেল ইয়ার্ডে মাফিয়া রাজ অবসানে কঠোর মুখ্যমন্ত্রী, এবং তুমি যেটা দিয়ে শুরু করেছিলে, নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী, আমাদের মনে আছে শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি দ্রুত কমলপুরের কোনো একটা প্রত্যন্ত এলাকা, কোনো একটা গন্ডাছড়া, ভুল যদি বলে না থাকি, গন্ডাছড়ার কোনো একটা প্রত্যন্ত এলাকায় তিনি গেছিলেন এবং দেখলেন যে রাস্তা ঠিক মতো হচ্ছে না। তৎক্ষণাৎ কিছু লোককে সাসপেন্ড করার নির্দেশ দিলেন, এবং তিনি প্রথম দিন থেকে এই পর্যন্ত একটা জিনিস স্পষ্ট করে আসছেন যে দুর্নীতি কিছুতেই তিনি বরদাস্ত করবেন না, দুর্নীতিকে কিছুতেই মুখ্যমন্ত্রী প্রশ্রয় দেবেন না, এটা স্পষ্ট করে এসছেন। মানে অন্য কোনো কিছুর সঙ্গে আপোষ না। মুখ্যমন্ত্রী নিজেও বেশ কয়েকবার বলেছেন, এই গাঁজা, ফেন্সি এসবের বিরুদ্ধে যখন সরকারের ব্যাপক অভিযান চলছিল, তখন তার কাছে বেশ কিছু লোক মানে সুপারিশ করেছিলেন কারোর হয়ে, যে অমুককে বাঁচিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে প্রশ্নই ওঠে না, সওয়ালই নেই উঠতা, উনি বলছিলেন। তো সেই অনুসারে স্বাভাবিক এই খবরটা যে রেল ইয়ার্ডে মাফিয়া রাজ অবসানে মুখ্যমন্ত্রী, কঠোর মুখ্যমন্ত্রী। এবং এখানে খবরে যে বলা হচ্ছিল, গত কয়েকদিন ধরেই বলা হচ্ছিল যে সেখানে রেল ইয়ার্ডে মাফিয়ার কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি নিরসনের জন্য মুখ্যমন্ত্রী তার কঠোর পদক্ষেপ নেবেন। বলা যেতে পারে এটি একটি স্ট্যান্ডিং, মানে একটা স্ট্যান্ড বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর, যে মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত ইস্যুতে কঠোর পদক্ষেপ নেবেন, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক বলতে নিচ্ছেন উনি, যেটা আমরা আগে খুব একটা দেখতাম না। এবং মানে আগে শহর আগরতলাতেও সেই বিষয়গুলো খুব ছিল। এখন ই টেন্ডারিং করা হচ্ছে, এবং গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য, যাতে ওই মাফিয়ার ব্যাপার না থাকে, নেগোসিয়েশনের ব্যাপার না থাকে, এই জন্য ই টেন্ডারিং করা হয়েছে, যেটা আগে ছিলই না। এরকম কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। দ্বিতীয় খবর যেটা বলছেন যে ত্রিপুরার যাত্রীদের যেতে বাধা নেই, কলকাতা থেকে জানালেন শুভেন্দু হচ্ছেন কলকাতার পরিবহন, মানে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী। তিনি বলছেন যে না, ত্রিপুরাতে যদি যারা যেতে চায় তারা যেতে পারে, এবং এটা ভালো, তাদের জন্য ভালো।
মুখে হয়তো তিনি জানিয়েছেন পত্রিকাটিকে এবং মুখে হয়তো তার বক্তব্য জানিয়েছেন, কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। এটা সত্য যে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরাতে রেল আসার জন্য পশ্চিমবঙ্গ সরকার ছাড় দিচ্ছে না। এটা সত্য যে পশ্চিমবঙ্গ থেকে বিমান উড়ে আসবে ত্রিপুরাতে বা অন্য কোনো জায়গায় রেস্ট্রিকশন তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ এই যেমন এমনিতেই এয়ার ইন্ডিয়া 31 তারিখ পর্যন্ত ইয়ে করেছে, 31 তারিখের আগে চলবে না এয়ার ইন্ডিয়া, এয়ার এশিয়া। ইন্ডিগো 28 তারিখ বলেছে, 29 তারিখ সম্ভবত একটা ফ্লাইট থাকবে। তো এমনিতেই বিভিন্ন রেস্ট্রিকশন আছে, সুতরাং এটাকে মুখের কথা বলা আর এটাকে বাস্তবায়িত করা, এই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বেশ কিছু ক্ষেত্রেই মানে মুখে একটা বলছেন, কাজে আরেকটা করছেন, যেটা এখানে উঠে এসেছে। শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। বাস্তবটা তাদের প্রবলেম ক্রিয়েট করছেন, রেল আসার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করছেন, কারণ অন্যান্য স্টেট, মহারাষ্ট্র, চেন্নাই ইত্যাদি স্টেট থেকে তো এসছে। ত্রিপুরা সরকারের যদি এই ক্ষেত্রে দুর্বলতা থাকতো বা ত্রিপুরা সরকারের যদি ইচ্ছে থাকতো যে বাইরে থেকে আমরা লোক আনতে চাই না, তবে মুম্বাই থেকেও আসতো না, মহারাষ্ট্র থেকেও আসতো না, চেন্নাই থেকেও আসতো না, তাহলে একটা পার্টিকুলার স্টেট সম্পর্কে কেন প্রবলেম হবে? নিঃসন্দেহে ওই স্টেটের প্রবলেম, এটা বোঝাই যাচ্ছে। এবং তিনি বলেছিলেন আমফানের পরে 21 তারিখ পশ্চিমবঙ্গ থেকে বলা হয়েছিল 21 তারিখের পরে আমরা এই প্রবলেমটাকে সলভ করবো, অর্থাৎ ত্রিপুরাতে লোক পাঠাবো। আজকে 28 তারিখ চলছে, এখনো পর্যন্ত প্রবলেম সলভ হচ্ছে না। তো স্বাভাবিক কারণে এই বিষয়টা মুখে যেটা বলছেন কাজে সেটা করছেন না, এটা বলতে পারি। এখন আমরা চলে যাব প্রতিবাদী কলমের ফার্স্ট হেডলাইনে, যেটা আছে করোনার ব্যাপারে, যে রাজ্যে করোনা কত হয়েছে এবং আমাদের গ্রাফ কতটুক আছে। প্রথমে আমি বলতে চাই যে রাজ্যে আমাদের করোনা আক্রান্ত ঠিক আছে বাড়ছে, কিন্তু সাথে সাথে রিকভারি রেটও বাড়ছে। আমাদের এখানে মৃত্যুর হার নেই এখন পর্যন্ত, এবং আমাদের এখানে অনেকজন 165 এরকম পেশেন্টস অলরেডি রিকভার হয়ে চলে গেছেন। এখন শুধুমাত্র কিছু জনই ভগৎ সিং হস্টেলে আছেন। সেটাও আমি আশা করি যে সবাই তাড়াতাড়ি রিকভার হয়ে যাবেন। এখন আমরা চলে যাচ্ছি প্রতিবাদী কলমের ফার্স্ট হেডলাইন, যেটা হচ্ছে রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। এই ব্যাপারে দাদা আপনি কি বলবেন? একেবারেই জেসমিন, রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী নিঃসন্দেহে। আমাদের এখানে প্রথম একজন রোগী ছিলেন উদয়পুরের, তারপর টিএসআর এর একজন জওয়ান ছিলেন, তারপর বিএসএফ ব্লাস্ট করলো, এবং এখন বাইরে থেকে যারা আসছেন এটা তাদের মধ্যে সংক্রমণটা পাওয়া যাচ্ছে। এবং এটা হওয়ারই ছিল, মানে সরকারও জানতো এবং সরকার বলেওছে যে এই প্রবলেমটা, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন যে আগামী 2 মাস হচ্ছে পরীক্ষার সময়, কারণ হচ্ছে এই সময়ের মধ্যে বাইরে থেকে লোক আসবে এবং এই 2 মাস আমাদের সতর্ক থাকতে হবে। তো এটা স্বাভাবিক যে এই সময়ের মধ্যে রোগ এই সংক্রমণের প্রবণতা বৃদ্ধি পাবে বা পাচ্ছেও এটা। এবং এটাও উল্লেখযোগ্য দিক, তুমি যেটা বলছিলে 165 জন পেশেন্ট রিকভার, 165 জন আপাতত সংক্রমণ মুক্ত হয়ে বাড়ি চলে গেছেন। টোটাল আজকে গতকাল রাতে পর্যন্ত রিপোর্ট হচ্ছে 232টা পজিটিভ কেস আছে টোটাল। এর মধ্যে 2 জন বাইরে চলে গেছেন আর 165 জন রিকভার। তো এখন এই অবস্থায় রয়েছে অ্যাক্টিভ কেস খুব কমের দিকে। সেই জায়গায় অ্যাক্টিভ কেস যেহেতু কম, সেই জায়গায় আমরা আশা রাখছি, আমরা চাই, আমাদের প্রার্থনা যে কোনো জীবন হানি যাতে না ঘটে কোভিড-19-এ। শুধু ত্রিপুরা নয়, গোটা বিশ্বেই আমরা চাই না কারোর মৃত্যু। তো সেই জায়গায় আমরা ত্রিপুরা ক্ষেত্রে অনেকটা স্বস্তির জায়গায় রয়েছি, এবং এই যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী সেটা নিয়ন্ত্রণের জন্য আমার মনে হয় শুধু সরকারের পক্ষে সম্ভব নয়। আমরা যারা সচেতন নাগরিক হিসাবে নিজেদের দাবি করেও অসচেতন হয়ে অসতর্কভাবে রাস্তায় চলাফেরা করি, যত্রতত্র ঘোরাফেরা করি, যে সেভাবে চলাফেরা করি, নীতি নির্দেশিকা এগুলোকে না মেনে চলি, তবে এর সংক্রমণ বাড়বে আরো। সুতরাং আমার মনে হয় এক্ষেত্রে নাগরিক সচেতনতা আরো বাড়াতে হবে। মানুষ যাতে আরো বেশি পরিমাণে সতর্কভাবে নিজের বাড়িতে থাকেন, এবং অপ্রয়োজনে অনেকেই প্রথম দিকের যে লকডাউনটা মানা হচ্ছিল সেখানে পুলিশ
লাঠিপেটাও করেছে কয়েকজনকে, সমালোচনা করেছেন অনেকে। কিন্তু দেখা যাচ্ছে যে লাঠি পেটাটাই বোধহয় অনেক ক্ষেত্রে ঠিক ছিল। আজকের দিনে সেটার অভাব অনেকে বোধ করছেন, কারণ লাঠি নেই বলেই যত্রতত্র অপ্রয়োজনে মানুষ প্রচুর বেরিয়ে যাচ্ছেন। সেই লকডাউন হয়তো চলছে, কিন্তু কজনে মানছেন, এই নিয়ে একটা ব্যাপার রয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছে যে বাড়িতে থাকুন, হোম কোয়ারেন্টাইনে রাখুন নিজেকে। তাহলে একমাত্র বাঁচার উপায় কিন্তু নিজেকে আলাদা করে রাখা, পৃথকভাবে রাখা, কোয়ারেন্টাইনে রাখা। এই অবস্থায় আমরা যদি মানি, তবে এই করোনা গ্রাফের যে খবরটা আমরা মানে আমাদের প্রার্থনা যে শীঘ্রই হয়তো বেরোবে নিম্নমুখী। হ্যাঁ, তো ঊর্ধ্বমুখীটাকে নিম্নমুখী করার দায়িত্ব আমার আপনার সবার। এক্ষেত্রে আমাদের কোয়ারেন্টাইন মানা উচিত। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনো মোটেও ঠিক নয় বলে আবার ধারণা। একদম সঠিক বলেছেন গোপালদা, যে রাজ্য সরকার শুধুই এই মহামারীটাকে সরাতে সক্ষম হতে পারবেন না, এটা সবারই দায়িত্ব। আমরা সবাই মিলেই এই মহামারীর সাথে আমরা ভালো করে ফাইট করতে পারবো। আর যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন তৈরি হয়, আমাদের সবাইকে সচেতন থেকে আমাদের রাজ্য সরকারের সাথে আমাদের একজোট হয়ে শান্তিপূর্ণভাবে এই মহামারীকে আমাদেরকে ট্যাকল করতে হবে। তো আজকে আমরা এই সংবাদগুলির সাথেই আমরা আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ গোপালদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের সংবাদ সমীক্ষা এখানেই শেষ করছি। নমস্কার।